স্টক অবজারভারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘদিন পর আজ মার্কেট কিছুটা প্রাণ ফিরে পেল। এতদিন ধরে মার্কেটে যে একটা চরম ফ্রাস্ট্রেশন কাজ করছে, সেখান থেকে মার্কেট বেরিয়ে আসার কিছুটা চেষ্টা করছে। আজ আমরা মার্কেট নিয়ে কুইক একটি আপডেট দিচ্ছি। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর আলোচনাটির শুরুতে আমি রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতে আজকের দিনের বাজার চিত্র যদি আমরা এক নজরে দেখে নিই, আজকে সূচক ক্লোজ হয়েছে ৬,২৫০ পয়েন্টে এবং দিন শেষে সূচক বৃদ্ধি পেয়েছে ৩৬ পয়েন্টের মতো। আর লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৫২টি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে আর হ্রাস পেয়েছে ১৬টি কোম্পানির দর। অপরিবর্তিত ছিল ১৭৮টি কোম্পানির দর। আর টার্নওভার যদি আমরা দেখি, আজকে লেনদেন হয়েছে ৬৬২ কোটি টাকার মতো। যদি আমরা লাস্ট ৩ মাসের সাথে টার্নওভারের দিক থেকে যদি আমরা একটা কম্প্যারিজন রাখি, তাহলে টার্নওভার কিন্তু উল্লেখযোগ্য তেমন একটা বৃদ্ধি পায়নি। কিন্তু আমরা যদি লাস্ট 2 উইকসের সাথে কম্পেয়ার করি, আজকে আমরা দেখতে পাচ্ছি লেনদেন অনেকটা বৃদ্ধি পেয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন আগেও ৪-৫ দিন আগেও লেনদেন ২০০, ২৫০, ৩০০ কোটি টাকার মধ্যে চলে এসেছিল। সেখান থেকে লেনদেন অনেকটাই বৃদ্ধি পেয়েছে। কিন্তু লেনদেন যাই হোক না কেন, আজকে মার্কেটে একটা কোয়ালিটেটিভ চেঞ্জ আমরা যেটা লক্ষ্য করছি, সেটা হচ্ছে মার্কেটে কিন্তু বেশিরভাগ যে সেক্টর ওয়াইজ যদি মার্কেটকে আমরা দেখি, সেক্টর ওয়াইজ অনেকগুলো সেক্টর কিন্তু পজিটিভ ছিল এবং অনেকগুলো সেক্টর ভালো পারফর্ম করেছে। যেমন আইটি সেক্টর, পেপার অ্যান্ড প্রিন্টিং, জুট, সার্ভিস সেক্টর, ট্রাভেল অ্যান্ড লেজার এবং ইন্স্যুরেন্স সেক্টর আমরা দেখতে পাচ্ছি 2% মতো বৃদ্ধি পেয়েছে। সাথে আমরা দেখতে পাচ্ছি সিরামিক সেক্টরও কিছুটা ভালো ছিল। যে কারণে আমরা বলছি যে একটা কোয়ালিটেটিভ চেঞ্জ মার্কেটে আজকে আমরা লক্ষ্য করছি, সেটা হচ্ছে মার্কেট কিন্তু একটা ডাইভার্সিফাইড ওয়েতে মার্কেট আগাচ্ছে। এটা খুবই গুরুত্বপূর্ণ মার্কেটের জন্য। আমি এর আগেও আমার একটি আলোচনায় আপনাদেরকে এটি মেনশন করেছিলাম যে মার্কেট কিন্তু শুধুমাত্র 5% স্টক দিয়ে যদি মার্কেট ১,৫০০-২,০০০ কোটি টাকার লেনদেন করা হয়, তাহলে সেটাকে আমরা কিন্তু একটা গুড মার্কেট হিসেবে ট্রিট করতে পারি না। সো একটা সাস্টেনেবল মার্কেট হবে যখন মার্কেটে প্রত্যেকটা সেক্টরের একটা সুন্দর কন্ট্রিবিউশন থাকবে, মার্কেট একটা ওয়েল স্ট্রাকচার্ড এবং ওয়েল ব্যালেন্সড ভাবে মার্কেট আগাবে, তখনই আমরা বলবো একটি গুড মার্কেট। আর আমরা লাস্ট ১ বছরের ধারাবাহিকতা যদি দেখি, মার্কেটে শুধুমাত্র 5-10% স্টক মুভমেন্ট করে মার্কেট কিন্তু আগাতে পারেনি। বারবার কিন্তু মার্কেট ধাক্কা খেয়েছে এবং মার্কেট কিন্তু তার যে ন্যাচারাল ফ্লোটা লস্ট করেছে। আশা করি আমাদের মার্কেট মেকার এটা রিয়েলাইজ করেছেন এবং মার্কেটকে তারা সেভাবে পরিচালনা করবেন। আর এখন বর্তমানে মার্কেটে যে সকল স্টকগুলো পারফর্ম করছে, বিশেষ করে বিএসসি, জেনিক্স ইনফোসিস, এডিএন টেলিকমিউনিকেশন, সিপার্ল, ইএচএল, অলিম্পিক, লাফার্জ, বিপিএমএল, ওরিয়ন ফার্মা, এসপি সিরামিক, এই স্টকগুলো ভালো একটা পারফরমেন্স এবং একটা কনসিস্টেন্স পারফরমেন্স আমরা প্রায় সময় লক্ষ্য করছি। এই স্টকগুলো নিয়ে আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি। লাস্ট ১ মাসে যদি আমরা আপনারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন, তাহলে এই স্টকগুলো নিয়ে, বেশিরভাগ স্টকগুলো নিয়ে কিন্তু আমরা কভার করেছি। আপনারা চাইলেই অ্যানালাইসিসগুলো দেখতে পারেন। প্রত্যেকটা অ্যানালাইসিস আমরা উইকলি এবং মান্থলি চার্টে করেছি, ডে চার্টও করেছি, যার কারণে অ্যানালাইসিসগুলো অনেকদিন ধরে ভ্যালিড থাকবে। এছাড়া আমরা চেষ্টা করব আইটি সেক্টর এবং ইন্স্যুরেন্স সেক্টর, যেগুলো বিশেষ সেক্টর, যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ঢাকা স্টক এক্সচেঞ্জে, এই স্টকগুলো নিয়ে, এই সেক্টরগুলো নিয়ে আপডেট দেওয়ার আমরা চেষ্টা করব। এখন আমরা টেকনিক্যাল অ্যাসপেক্ট থেকে যদি মার্কেটকে দেখি, আমরা লাস্ট টাইম যখন মার্কেট চরম একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে চলে গেছিল, আমরা এখানে বলেছিলাম যে মার্কেট এই পয়েন্ট থেকে খুব বেশি নিচে নামার সুযোগ নেই যদি না ফ্লোর প্রাইস তুলে দেয়। সো গভর্নমেন্ট কিন্তু ফ্লোর প্রাইস তুলে দেয়নি। আর যে সকল স্টকগুলোর ফ্লোর প্রাইস তুলে দিয়েছিল, সেগুলো আবার পুনর্বহাল করেছে। এটা একটা খুব ভালো দিক, কারণ মার্কেটে কিছু স্টকে ফ্লোর প্রাইস থাকা এবং কিছু স্টকে ফ্লোর প্রাইস না থাকা, এটা অনেকটা মার্কেটের জন্য ইনজাস্টিস। সো রুলস থাকলে প্রত্যেকটা স্টকের জন্য ইকুয়াল রুলস থাকা দরকার। এটা আমি মনে করি সরকার একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন। আর এখন আমরা টেকনিক্যাল পার্সপেক্টিভ থেকে মার্কেটকে দেখছি যে এখানে একটা ডবল বটম ক্রিয়েট করেছে। ডবল বটম ক্রিয়েট করে মার্কেট আবার একটা রিভার্সাল আমরা দেখতে পাচ্ছি এবং ডেইলি চার্টে আমরা দেখতে পাচ্ছি 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে, একই সাথে পিভট পয়েন্টের উপরে অবস্থান করছে। সো মার্কেট ডে চার্টে আমরা মোটামুটি একটা ভালো অবস্থান দেখতে পাচ্ছি। একই সাথে আমরা দেখতে পাচ্ছি লাস্ট 1 এবং 2 উইকসের যে লেনদেনের ধারাবাহিকতা হ্রাস পেয়েছিল, সেখান থেকে কিছুটা বৃদ্ধি পেয়েছে। এটা একটা ভালো দিক।
তবে ডে চার্টে এখন আমরা যে এরিয়াটাকে খুব চ্যালেঞ্জিং মনে করছি, যে এই পয়েন্ট থেকে বারবার কিন্তু রিজেকশন হচ্ছে। এখানে কিন্তু ট্রাই করেছিল, এখানে প্রায় 3 বার ট্রাই করার পর কিন্তু ফাইনালি মার্কেট এখানে ব্যর্থ হয়ে মার্কেট অনেকটা নিচে চলে যায় এবং এখান থেকে আবার রিকভারি দিচ্ছে। সো এখন মার্কেটের জন্য 6300 এটা হচ্ছে খুবই একটা চ্যালেঞ্জিং একটা জোন। এই জোনটি পার করতে পারলে মার্কেট কিন্তু নতুন একটা টেরিটরিতে এন্টার করবে এবং মার্কেট আরো অনেক ভাইব্রেন্ট হবে বলে আমরা আশা করছি। এখন আমরা যদি উইকলি চার্টে মার্কেটের অবস্থান দেখি, উইকলি চার্টে আমরা একটা ট্রেন লাইন ড্র করেছি এবং সাথে যে পয়েন্ট থেকে সাপোর্ট নিচ্ছে সেখানেও আমরা একটি লাইন ড্র করেছি। সো আমরা এখন একটা ট্রায়াঙ্গুলার শেপ একটা প্যাটার্ন পাচ্ছি। সো এই ট্রায়াঙ্গেল প্যাটার্নে এখন প্যাটার্নটা ব্রেক আউট করার চেষ্টা মার্কেট করছে। আমরা উইকলি চার্টে কিন্তু একটা রিভার্সাল সিগন্যালও দেখছি, এখানে একটা স্পিনিং টপ রিভার্সাল সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি এবং এরপর একটা বুলিশ এনগালফিং। সো এখন মার্কেট যদি এই চ্যানেলটি ব্রেকআউট করতে পারে তাহলে মার্কেট আরও গতি পাবে এবং মার্কেট গ্র্যাজুয়ালি এই যে চ্যালেঞ্জিং এরিয়াটা আমরা বললাম 6300 এটাকে চেস করবে এবং এটাকে ব্রেকআউট করে মার্কেট একটা নিউ হাই ক্রিয়েট করার সম্ভাবনা অনেক বেশি। সো আমরা গত এক সপ্তাহ আগে আরও একটি অ্যানালাইসিস আপনাদেরকে দিয়েছিলাম এবং মার্কেট অনেকটা সেদিন ডিপ্রেশনে ছিল। আমরা এখানে বলেছিলাম যে মার্কেট এখান থেকে খুব বেশি নিচে নামার সুযোগ নেই যদি না ফ্লোর প্রাইস তুলে নেওয়া হয়। সো এখন যেহেতু ফ্লোর প্রাইস সহসা তুলে নেওয়ার কোনো পরিকল্পনা নেই আমাদের অথরিটির, সো এখন মার্কেট আমরা আশা করছি এখান থেকে একটা ব্রেকআউট দিয়ে নতুন করে একটা হাই ক্রিয়েট করবে এবং এটা 6400 পর্যন্ত যাবে বলে আমরা আশা করছি। সো আমাদের এখন মিনিমাম টার্গেট হচ্ছে মার্কেটে 6400, তবে এই 6400 রিচ করতে গেলে এখানে একটা বড় চ্যালেঞ্জ মার্কেটের জন্য 6300 পয়েন্ট। আর আমরা যদি ভলিউম এবং প্রাইস অ্যাকশনের সাথে যদি একটা কোরিলেশন করি, এখানে আমরা দেখতে পাচ্ছি ভলিউম গ্র্যাজুয়ালি কিন্তু কমে গেছে, এটা একটা ভালো দিক। কারেকশনে ভলিউম কমে যাওয়াটা ভালো দিক, আর ভলিউম এখন বৃদ্ধি পেয়ে যদি ব্রেকআউট দিতে পারে সেটি মার্কেটের জন্য ভালো দিক। সো আমরা কিন্তু এই সপ্তাহে মাত্র জাস্ট শুরু হয়েছে, আমরা দেখতে পাচ্ছি একটা ভলিউম আমরা ফার্স্ট ডে পেয়েছি, সেটা ভালো একটা ভলিউম, অ্যাভারেজ থেকে বেশি ভলিউমে ট্রেড হয়েছে এবং এই ধারাবাহিকতা যদি ঠিক থাকে উইকলি চার্টে হয়তো আমরা দেখবো অ্যাভারেজ থেকে একটা বড় ভলিউম বার ক্রিয়েট হয়েছে উইকেন্ডে গিয়ে। আর আমরা যদি মান্থলি চার্টে ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান দেখি, ডিএসসি ব্রড ইন্ডেক্সের একটা অবস্থান আমরা এখানে মান্থলি চার্টে আমরা যদি অবস্থানটি দেখি, এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কিছুটা নিচে নেমে যাওয়াতে মার্কেট কিন্তু একটা ডিপ্রেশনে চলে গেছিল এবং সেটা এখন রিকভার করার চেষ্টা করছে। সো মান্থলি চার্টে 6256 এই পয়েন্টের উপর যদি মার্কেট দাঁড়িয়ে যেতে পারে, মার্কেট কিন্তু আজকে আমরা যে ভলিউম দেখেছি হয়তো এখান থেকেও বেশি ভলিউম হবে এবং মার্কেট অনেকটা গতিশীল হবে বলে আমরা আশা রাখি। সো এটি খুবই ইম্পর্টেন্ট, মার্কেট মান্থলি চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে দাঁড়ানো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মার্কেটের জন্য এই মুহূর্তে। সো 6256 এটা হচ্ছে মার্কেটের জন্য এখন আমরা কালকের দিনের জন্য বড় চ্যালেঞ্জ। এটি যদি অতিক্রম করতে পারে মার্কেট আরো শক্তিশালী হবে। এছাড়াও আরেকটি ব্যাপার আপনাদের সাথে আমরা শেয়ার করি, মার্কেট নিয়ে কিন্তু আমরা দেখছি যে অনেক অ্যানালিস্ট এবং অনেকেই অনেক কথা বলছেন যে ফ্লোর প্রাইস মার্কেটকে কিল করছে কিংবা ফ্লোর প্রাইসের কারণে মার্কেট খুব করুণ দশা, এ ধরনের কিন্তু কিছু বক্তব্য অনেকেই রাখছেন। আমি এবং আমাদের চ্যানেল থেকে এটার আসলে প্রতিবাদ জানাই, কারণ ফ্লোর প্রাইসের কারণে কিন্তু মার্কেটটা এখন ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে প্রোটেকশন দিচ্ছে মার্কেট। সো এই মুহূর্তে ফ্লোর প্রাইস তুলে নেওয়া এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত এবং অথরিটি এটা সঠিক ডিসিশন নিয়েছেন। এই মুহূর্তে ফ্লোর প্রাইস তুলে নিলে মার্কেটে কিন্তু ডিমান্ড ক্রিয়েট হয়নি। মার্কেট যদি স্ট্রং না হয় তাহলে ফ্লোর প্রাইস তুলে নিলে কিন্তু মার্কেটে আবার নতুন করে একটা শক আসবে এবং অনেকেই অনেক বেশি মাত্রায় ক্ষতিগ্রস্ত হবেন। এবং ফেসবুক এবং বিভিন্ন চ্যানেলে এই যে গুজব যারা ছড়াচ্ছে, আমি মনে করি যে এটা অনেকটা উদ্দেশ্য প্রণোদিত এবং এটা ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে আরো ক্ষতিগ্রস্ত করার একটা চক্রান্ত হতে পারে। সো আপনারা এটার বিষয়ে কিন্তু অ্যালার্ট থাকবেন। তবে এটা আমি এগ্রি করি, ফ্লোর প্রাইস কিন্তু মার্কেটের কোনো স্থায়ী সমাধান না, এটা আমি এগ্রি করি। কিন্তু আমাদের অন্য দেশের মার্কেটের সাথে সাথে আমাদের মার্কেটকে একেবারে পয়েন্ট টু পয়েন্ট কিন্তু কম্পেয়ার করা যায় না। অন্য দেশে
ইনস্টিটিউশন অনেক অ্যাক্টিভ, গভর্নমেন্ট অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্টক মার্কেটকে স্টেবিলাইজ করার জন্য, বড় ফান্ড ইনজেক্ট করে। আমরা দেখেছিলাম করোনার সময় যে ক্রাইসিস ক্রিয়েট হয়েছিল, ইউকে এবং আমেরিকা বিভিন্ন দেশে তাদের স্টক মার্কেটকে স্টেবিলাইজ করার জন্য গভর্নমেন্ট কিন্তু একটা বড় ফান্ড ইনজেক্ট করেছিল ক্যাপিটাল মার্কেটকে। সো আমাদের দরিদ্র দেশে যেহেতু গভর্নমেন্ট হয়তো বিভিন্ন ক্রাইসিসে থাকেন, যার কারণে এখানে হয়তো বড় কোনো ফান্ড ইনজেক্ট করতে পারছেন না, সে কারণে টেম্পোরারি এই মার্কেটকে সাপোর্ট দেওয়ার জন্য ফ্লোর প্রাইস একটা বিকল্প সমাধান হিসেবে কিন্তু কাজ করছে। সো ফ্লোর প্রাইসের যারা বিরোধিতা করছেন তারা বাংলাদেশের মার্কেট স্ট্রাকচার সম্পর্ক তাদেরকে একটু চিন্তাভাবনা করতে হবে। আর আর যারা অনেক বেশি মার্কেটকে ফোকাস করছেন যে ফ্লোর প্রাইসের কারণেই মার্কেট এত খারাপ করছে, মার্কেটে খারাপ করার জন্য অনেকগুলো এলিমেন্টস কিন্তু মার্কেটে দায়ী বর্তমান সিচুয়েশনে, আপনারা ওগুলো নিয়েও কথা বলুন। সো বন্ধুরা, এটাই ছিল আজকে মার্কেট নিয়ে আমাদের পর্যবেক্ষণ আলোচনাটি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে আপনারা লাইক দিন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।